প্রশ্ন তো কোনো ব্যাপার না, যেটা নিয়ে আলোচনা করতে চান। হ্যাঁ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছে আমি মুস্তফা খন্দকার। জুলাইকে সবার উল্লেখ করে এর চেতনা দিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিরোধী দলের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, শুধু স্লোগান দিয়ে দীর্ঘদিন রাজনীতি করা যায় না, জনগণের সামনে কাজের রূপরেখা দিতে হবে। অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের দাবি, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি বাধা হয়ে দাঁড়িয়েছে। সংবিধান সংশোধনের আগে বিএনপিকে সংশোধন হতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। প্রাসঙ্গিক এসব বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় চেতনার ব্যবসা করছে কারা, এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর নাহিদ ইসলাম খান, অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ মুক্তাদির রশিদ, সাংবাদিক, বাংলা আউটলুক, এবং সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের তিনজনকে স্বাগত। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেব আজকের প্রধান শিরোনাম। জুলাই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান কামালকে ফেরাতে ভারতকে চিঠি, ইতিবাচক সাড়ার আশা ঢাকার। মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার প্রস্তাব। যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে শরিক দলের শীর্ষ নেতাদের বৈঠক। জুলাই সনদ পরিপূর্ণ বাস্তবায়নের অঙ্গীকার। দলীয়ভাবে হবে না স্থানীয় সরকার নির্বাচন, জানালেন মহাসচিব। গুমে অভিযুক্ত সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান। আদালতের নির্দেশে নিয়ন্ত্রণে নিল 9তলা ভবন। প্রতারণা মামলায় রিজেন্টে শাহেদ ফের গ্রেপ্তার। সরকারের সমালোচনা করলে এখন গুম হওয়ার পরিস্থিতি নেই, বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। রাজনৈতিক ঐক্য না থাকলে গণতন্ত্র বিরোধী শক্তি উত্থানের শঙ্কা নেতাদের। এবং দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। মাদ্রিদ বিমানবন্দরের চ্যাম্পিয়নদের বরণ করল স্প্যানিশরা। সিবলিস চত্বরে জমকালো সংবর্ধনা। ডক্টর নাহিদ ইসলাম খান, আপনাকে দিয়ে আমি শুরু করি। সালাউদ্দিন আহমেদের কথা দিয়ে আমরা শুরু করতে চাই। উনি বলছে যে জুলাই, যে আমাদের 24শে জুলাই আমরা যে বড় ধরনের একটা পলাতক হাসিনার বিরুদ্ধে একটা সংগ্রাম ছিল, একটা যুদ্ধ ছিল, সেই যুদ্ধকে নিয়ে ইদানিং নানা পক্ষ নানা রকম ব্যবসা করছে। বলছে এখন আর ওই চেতনার ব্যবসা চলবে না, আপনাদেরকে নতুন নতুন কর্মসূচি দিতে হবে যারা রাজনৈতিক দল। এবং তিনি বলছে যে জুলাইয়ের আকাঙ্ক্ষা সবাইকে ধারণ করতে হবে। অন্যদিকে নাহিদ ইসলাম বলছে যে বিএনপি জুলাইয়ের জন্য অন্যতম প্রতিবন্ধক, বিএনপিকে শুধরাতে হবে। আপনার কাছে কি মনে হয়, কার বক্তব্য সঠিক? আসলে এটা তো সত্য যে জুলাই তো আসলে সবার, আর চেতনার ব্যবসা, চেতনা নিয়ে কিন্তু কোনো সমস্যা নাই, কারণ চেতনা থাকতেই হবে। চেতনা একটা খুবই পজিটিভ একটা শব্দ, তাই না? খুবই ধনাত্মক একটি শব্দ। চেতনা সব কিছুর পেছনেই চেতনা থাকে, কিন্তু চেতনাটাই সমস্যা হয়ে যায় যখন চেতনাকে আপনি ব্যবসা হিসেবে দেখেন। এবং আমি যতদূর মনে করতে পারি, এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি উনি গত সপ্তাহে বলেছেন যে আমরা 1000বার জুলাই ব্যবসায়ী হব। আমি মনে এই কথাটা আর একটু কোথাও বলেছি যে জুলাইকে যখন ব্যবসার মধ্যে আপনি নিয়ে গেছেন, আপনি চিন্তা করেন মানুষ যেটা বলে তার অবচেতন মনে আসলে সেটা কোথাও থাকে, সেটাই আপনার রিফ্লেকশন হয়, সেটা আপনার মুখ দিয়ে বের হয়। তাহলে এরকম দলের নেতারা যখন জুলাই ব্যবসায়ী হতে চাচ্ছেন, তার মানে চেতনার ব্যবসা আসলে শুরু হয়ে গেছে। এবং চেতনার ব্যবসার সাথে আপনি দেখেন একটা চেতনা দিয়ে তো গত 17 বছর আমরা ছিলাম না, স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, কত চেতনার ভেতর দিয়েছিলাম। এবং জুলাইকে যে চেতনার জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, ধরেন আপনি এখন কোথাও কিছু বলবে যে তুমি জুলাই বিরোধী, তুমি এই চেতনার মধ্যে যাও না। এবং নাহিদ ইসলামের যে বক্তব্য যে বিএনপি হচ্ছেন একমাত্র প্রতিবন্ধক জুলাইয়ের, এই কথাটা আপনার মনে হয় যে মানে কেউ বিশ্বাস করবেন? ইভেন নাহিদ ইসলামের দলের যারা আছেন, সামান্তা এখানে আছে, সামান্তাও কি বিশ্বাস করেন যে জুলাই চেতনার বিরোধী হচ্ছে বিএনপি? কারণ আমি একটা কথা আপনার গত শোতেই মনে হয় বলেছিলাম, এনসিপিরই একজন ছিল, যে জুলাইটা আসলে সবার, মানে উনি দাবি করেছিলেন যে ল্যাপটপের সামনে বসে কিন্তু জুলাই হয়নি। কিন্তু আমি মনে করি ল্যাপটপের সামনে, ল্যাপটপের পিছনে রান্নাঘর, আমাদের 24শে জুলাই আন্দোলনটাই তো হয়েছিল সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। তখন তো অনেক কিছু ছিল না, মেইন স্ট্রিম তো সরকারের
মানে মুখপাত্র হিসেবে কাজ করেছিল তখন। এটা একেবারেই সত্য, এবং এটা আপনাকে মানে মেনে নিতেই হবে যে জুলাইকে আপনি কোনো দলীয়, এবং আমি যতদূর বিশ্বাস করি বা বক্তব্য শুনি, বিএনপিও কখনো বিশ্বাস করে না যে এটা বিএনপির একার ফল। এটা আসলে কারণে, এটা যদি সর্বস্তরের মানুষ না আসতো এটা আসলে কখনোই হতো না। কিন্তু আমি জানি না যে এই জুলাই পরবর্তী এবং এই ইলেকশন পরবর্তী সময়ে চেতনা নিয়ে এক ধরনের বাণিজ্য বিরোধী দলের মধ্যে কিন্তু খুবই স্পষ্ট। মানে তারা কোনো কিছুতেই করলেই বলবে যে দেখেন বিএনপি হচ্ছে জুলাই চেতনাকে ধারণ করছে না, বিএনপি বেইমানি করছে, মানে ওই চেতনার বাণিজ্যেই আমরা চলে গেছি। আসলে চেতনার বাণিজ্যের ভেতরে এই যে ঘোরপাক খাওয়া, মানে আমরা একটা দলের কাছে শুনেছিলাম নতুন বন্দোবস্ত, তাহলে ওই যে চেতনা 17 বছরের মুক্তিযুদ্ধের চেতনা যে জুলাইয়ের চেতনা হয়ে গেল, তাহলে এটাকে আপনি কি বলবেন? আপনি একটি কথা বলেছেন যে সালাউদ্দিন সাহেব বলেছে স্লোগান দিয়ে রাজনীতি আর চলবে না। স্লোগানের রাজনীতিটাও দেখেন, সেটাও কিন্তু কমপ্লিটলি একটি চেতনা ব্যবসা ছিল, এবং যে অশ্রাব্য স্লোগান দিয়ে বাংলাদেশের রাজনীতি গত 18 মাস চলেছে, এবং অশ্রাব্য রাজনীতি যারা করেছেন, ভাষার ব্যবহার করেছে, তারা এখন হিরো। মানে কিছু দলের নেতারা আছেন কিন্তু মানে কথা সৈনিক না, তারা কথা দিয়ে, তাদের মানে অশ্লীল শব্দচয়ন দিয়ে বাংলাদেশের রাজনীতিকে এই মুহূর্তে দেখছে। তাহলে এই যে আবার আরেকটা চেতনা দেখবেন, ফেসবুকে একটা চেতনা আছে হাদি চেতনা। আমাদেরকে যারা অশ্রাব্য ভাষায় গালাগালি করে, আপনি প্রত্যেকটি প্রোফাইলের ছবি দেখবেন হাদি, প্রতিটি হাদি, তার মানে হচ্ছে হাদি চেতনা হয়েছে। জুলাইয়ে হচ্ছে এই যে চেতনাগুলো তৈরি হচ্ছে, নতুন নতুন চেতনার ডিমেনশন। এখন এই চেতনার ডিমেনশন থেকে আমাদেরকে আসলে বের হতে হবে। এটা যদি আপনি না বের হন ঘুরে ফিরে, তাহলে আপনি কিন্তু পুরানো বন্দোবস্তের দিকেই যাচ্ছেন, যে বন্দোবস্ত আসলে আমরা কেউ চাই না। তো জুলাইয়ের এই চেতনা থেকে আমরা বের হব, এটা আমার প্রত্যাশা। স্বরাষ্ট্রমন্ত্রী উনি ঠিকই বলেছেন যে এই চেতনা, এবং আমি এই সাথে সাথে বিএনপিকেও বলতে চাই, বিএনপিও যাতে এই চেতনার মধ্যে না যায়, কারণ এই চেতনার ব্যবসার একটা বিরাট ফাঁদ আছে। এই ফাঁদে যদি আপনি একবার পড়েন তাহলে দেখবেন যে এর বাইরে আপনি আসলে যেতে পারছেন না। সো চেতনা বাণিজ্য বন্ধ হতে হবে, এবং যেসব রাজনীতিবিদরা বলেন যে আমি ব্যবসায়ী, তাদের আসলে রাজনীতি করার কতটুকু গ্রহণযোগ্যতা আছে বা করতে পারেন, সেটা আসলে বাংলাদেশের জনগণ একসময় বলে দিবে। ধন্যবাদ মুক্তাদির। আমি একটু আপনার কাছে আসি, সেটা হলো যে স্বরাষ্ট্রমন্ত্রীর চেতনা ব্যবসার কথা বলেছেন, আরও অনেকেই বলছেন, এই যে কারা ব্যবসা করছে, উনি ইঙ্গিত করেছেন কাদের দিকে, আপনার কাছে কি মনে হয়? দেখুন, ধন্যবাদ যারা আমাকে দেখছেন এবং আমার সহ আলোচক। আমি আসলে জুলাইয়ের চেতনা বলে আমি কিছু পাইনি। জুলাই নিয়ে আমি কয়েকটা গবেষণা করেছি আন্তর্জাতিক অর্গানাইজেশনের জন্য। আমার অনেকগুলো রিপোর্ট আছে, আমার ইন্টারন্যাশনাল মিডিয়াতে এটা নিয়ে আমার ডকুমেন্টারি আছে, এগুলো অ্যাভেলেবেল, আমার নাম সার্চ করলে এগুলো আপনারা পাবেন। রিপোর্টগুলো যেগুলো করে, মানে গবেষণা যেগুলো করেছে, এগুলো খুব সিলেক্টিভ এবং এগুলো ক্লাসিফাইড বলবো অনেকটা, সেই জন্য হয়তো এগুলো দেখতে পাবেন না। আমার কাছে কোথাও আসলে চেতনা বলে আমি কিছু পাইনি। কিছু আকাঙ্ক্ষা আমাদের তৈরি হয়েছিল, যে আকাঙ্ক্ষাগুলো আপনি ঢাকা শহরের প্রত্যেকটা দেয়ালে দেখেছেন, যে একটা দেশ তারা দেখতে চায়, ছাত্রছাত্রীরা দেখতে চায় যেখানে সব ধর্মের সম্মান করা হয়, এমন একটা দেশ তারা দেখতে চায় যেখানে মানুষের সাথে সম্মানের সাথে চলতে পারে। শেখ হাসিনার শাসনামলে যেভাবে অদ্ভুত রকম মানুষের যে ন্যূনতম সম্মানটুকু ছিল না, তার যে চলা, তার যে ব্যক্তি স্বাধীনতার যে ন্যূনতম কিছু ছিল না, সেইখান থেকে সে এই জুলাই পরবর্তী সময়ে তারা চেয়েছিল একটা অ্যাকাউন্টেবিলিটি বেসড এবং মানুষকে সম্মান করে এরকম একটা ব্যবস্থাপনা তৈরি হবে। এই আকাঙ্ক্ষাটা আমি দেখতে পেয়েছি। অপেক্ষাকৃত দুর্নীতি মুক্ত একটা সমাজ হবে, যেখানে মানুষ তার যতটুকু আয় তার ভিতর দিয়ে সে যেন চলতে পারে। এরকম ছোট ছোট আপনি দেয়াল ভরে এই জিনিসগুলো ছিল, আপনি যতগুলো দেয়ালে দেখবেন সেই জিনিসগুলোই ঘুরে ফিরে এসেছে। তারা আর দুর্নীতি দেখতে চায়নি। এটাকেই আমার কাছে মনে হয়েছিল যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। এই আকাঙ্ক্ষাগুলো আমরা দেখতে পেলাম যে ঠিক ধীরে ধীরে এটার জামাতিফিকেশন হলো, এইটার দলীয়, যদিও আমার পাশে আমার বোন আছেন একটা নির্দিষ্ট দলের, সেই দল এটাকে কুক্ষিগত করলো। এইভাবে আমার কাছে হঠাৎ করে মনে হলো যে এই যে সবাই মিলে আমি যখন জুলাইয়ের 3 তারিখ, মানে জুলাইয়ের 17 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত আমি মাথায় থেকেছি, আমাকে কি কোনো রাজনৈতিক দল আমাকে বলেছে থাকার জন্য? আমি আমার ডিউটি পালন করেছি, এর থেকে বাংলাদেশের মানুষ উপকৃত হয়েছে। তাহলে আমি হঠাৎ করে কেন এটাকে ভেঙে ফেললাম? তার এটা একটা কারণ তখন আমি পেয়েছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে তারা ভেবেছিল
ইরানে যেরকম বিপ্লব পরবর্তী সময়ে এটা ধীরে ধীরে লেফটিস্ট ন্যাশনালিস্টদের কাছে থেকে একটা থিওসির দিকে চলে যাবে, সেই আকাঙ্ক্ষা থেকে তারা এটা করেছিলেন। এবং আমরা দেখেছি সবখানে জামাতিফিকেশন হয়েছে, যা কারা উপদেষ্টা হবেন সেটা, যেমন সম্প্রতি আমরা জেনেছি যে নাবিলা ইদ্রিস গুম কমিশনের মেম্বার হয়েছেন পরবর্তীতে, তিনি ডিসাইড করে দিয়েছিলেন। তারপরে আমরা জেনেছি যে এই কমিশনে যারা পরবর্তীতে উপদেষ্টা হয়েছিলেন, তাদের যারা সহায়ক ছিলেন, তারা পর্যন্ত একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের থেকে এসেছিলেন। তার মানে পুরোটা একটা জামাতিফিকেশন হয়েছিল। আমার এইখানেই আমি তখন দ্বিমত করেছিলাম, কারণ এটা তো একার কারণ না। সামান্তা আপু বলবে না যে এটা, নাহরিন আপু বলবে না যে এটা আমি একা করেছি, সবাই বলবে যে আমরা সবাই মিলে করেছি, যে এই ভাবনাটা থেকে এটা হয়ে গেল আমি এটা কখনো চাইনি। এই আকাঙ্ক্ষাটা তখনই ভাঙা শুরু করে, কেউ মাস্টার মাইন্ড হয়ে গেলেন। এবং দেখেন এখানে খুবই ভয়ঙ্কর কাহিনী হয়েছে। আমি এমন সব মানুষকে দেখেছি যারা চলতে পারতো না ঢাকা শহরে, তারা আমাদের মফস্বলে স্কুলের প্রোগ্রামে 10 লক্ষ টাকা ক্যাশ গিফট করেছে। মানে এই জিনিসগুলো আপনি মানতে পারবেন না। আমার শহরে দেখেছি যে তার পোস্টারে ভরে গেছে। এগুলো কিভাবে সম্ভব হয়েছে, কোথা থেকে টাকা হচ্ছে? এরকম অভিযোগ আছে যে ব্যাংকের এমডিকে বলা হচ্ছে, আপনাদের চ্যানেলই তো দখল করার জন্য একজন ভদ্রলোক চলে গিয়েছিলেন গ্রুপের কাছে, একজন সমন্বয়ক, আরেকজন সমন্বয়কের বিরুদ্ধে অভিযোগ আছে যে ব্যাংকের এমডির বিরুদ্ধে লোক লাগিয়ে দেওয়া হবে, না হলে টাকা দিতে হবে। এইগুলো তো জুলাইয়ের আকাঙ্ক্ষা হতে পারে না। জুলাইয়ের আকাঙ্ক্ষা যদি এটা জানে মানুষ যে এই হচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষা, তাহলে এদেরকে যে ভবিষ্যতে কি করবে, নোবডি নোজ। আমার কাছে এইখানেই কষ্ট লেগেছে। এবং এইটার এই রাজনৈতিকরণটা, আমাদের সবার যে জায়গাটা ভেঙে দেওয়া হয়েছে, এইটার পরে আমার কাছে মনে হয়েছে যে এই আকাঙ্ক্ষাটাও এখন অনেক ফেডেড। সামান্তা, এই দুজন যেটা বললেন, বিশেষ করে মুক্তাদির রশিদ, যে জুলাইয়ের চেতনা নয়, জুলাইয়ের কিছু আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাটা সম্মিলিতভাবে ভেঙে দেওয়া হয়েছে। উনি বিশেষ করে স্পেসিফিক বলে জামাত এবং এনসিপির বিরুদ্ধে আঙুল তুলেছেন। এবং উনি কয়েকটা উদাহরণও দিয়েছেন যে বিভিন্ন জায়গায় আপনারা দখলবাজি করার চেষ্টা করেছেন আপনার দল। তো আপনার কাছে কি মনে হয় যে আমরা কি 24-এর যে আত্মাহুতি দিয়েছিল মানুষের, এটাই কি তার রেজাল্ট? মানে আমরা কি চাই আসলে, নতুন বাংলাদেশ কি এটাই? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যারা সময় টেলিভিশনে আমাদেরকে দেখছেন সকলকে সালাম ও শুভেচ্ছা। আমার সহায়তা দুজনকেই আমার সালাম ও শুভেচ্ছা। আসলে দখল করা তো একেবারে আমরা মনে করি যে এটা একটা ফৌজদারি অপরাধ। দখল করা, কাউকে মারপিট করা, কাউকে রক্তাক্ত করা, এগুলো আমরা সাধারণভাবে বুঝি যে এটা কোনোভাবেই এটা কাম্য না। একজন নাগরিক আরেকজন নাগরিক করতে পারেন না। তো নাগরিকের মধ্যে আবার ভাগটা করা হয়েছে পলিটিশিয়ান, নন পলিটিশিয়ান। হ্যাঁ, এই ভাগটা আছে, একটা ন্যাচারাল ভাগ আছে। তো আমি একটা জায়গা দেখছিলাম যে গতকালকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র খাবারের মান নিয়ে প্রশ্ন তোলায় ছাত্র দলের নেতাকর্মীরা তার উপরে হামলা করেছেন এবং তাকে আহত করেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে। তো খাবারের মান নিয়ে আপত্তি, তো এটা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি যেমন আমার দেশের শিক্ষার মান, স্বাস্থ্যের মান, খাদ্যের মান নিয়ে প্রশ্ন করতে পারি, সেটা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও তার তার যে স্বায়ত্তশাসিত এলাকা সেখানে তিনি এই প্রশ্নগুলো তুলতে পারেন। এখন দেখেন অনেকগুলো বিষয় এখানে আসছে, এগুলো সবগুলো বিষয়ে আমি অন্তত ঘন্টাখানেক বা 2 ঘন্টা আলাপ করার জন্য উদ্গ্রীব, কিন্তু আপনার টকশোর আওতাও সেটা না। আর আমরা মনে হয় টকশো থেকে সেটা এক্সপেক্টও করি না। আমরা চাই যে এক ধরনের ফ্রুটফুল ডিবেট অথবা এটা প্রাসঙ্গিক আলোচনার মধ্য দিয়ে এটা সমাপ্ত হোক। আমি একটা ছবি দেখাই আপনাদেরকে। এই ছবিটা, ওনার নাম শহীদ শামীম। শহীদ শামীমের চেহারাটা ছিল এমন যখন উনি জীবিত ছিলেন। ওনার বয়স 10-13। উনি যখন মারা যান তখন ওনার ছবিটা হয় এমন। শহীদ শামীম এখন পর্যন্ত লিস্ট, আমাদের যে শহীদের তালিকা, সেই লিস্টে অন্তর্ভুক্ত হননি। 5 আগস্ট উনি নিহত হন, শহীদ হন। শহীদ শামীমের ঘরের ছবিটা যদি আপনাকে আমি দেখাই তাহলে আমি দেখাতে পারবো, কিন্তু যেহেতু প্রাইভেসির ইস্যু আছে আমি দেখালাম না। আমি গত কয়েকদিন, গত এই পুরো জুলাই মাসটার মধ্যেই আমি চেষ্টা করেছি শহীদ পরিবার, অন্তত আমার এলাকা কেন্দ্রিক আমি শহীদ পরিবারগুলোতে, ঢাকা 13, মোহাম্মদপুর, আদাবর, এই অঞ্চলে যাওয়ার চেষ্টা করেছি। বেশিরভাগ, এটাও গুরুত্বপূর্ণ যে বেশিরভাগই এই এলাকায় এখন আর বসবাস করেন না। অনেকে ভোলার শহীদ, ওনারা বাড়িতে চলে গেছেন। এখানের ব্যয় তাদের পক্ষে সংকুলান করা সম্ভব হচ্ছে না।
কিন্তু যারা আছেন তাদের আসলে পারিবারিক অবস্থা, তারা যেভাবে জীবনযাপন করছেন, এই জীবনযাপনটা অত্যন্ত মানে মানবেতর। এটা মানবেতর না। মানে আপনি একজন শহীদ পরিবারের এই পরিস্থিতি, তার মানে আপনার বাকি সমস্ত কিছুই আপনার কাছে মনে হবে ইন ভেইন, আর কোনো কিছুই গুরুত্বপূর্ণ না। কিন্তু একটা জিনিস আমি বলি যে যখন 5 আগস্টের পরে আমি দেখেছি, যখন আমরা বিভিন্ন শহীদ পরিবারের সাথে কানেক্ট করার চেষ্টা করছিলাম, আমি গিয়ে দেখেছি যে একটা পরিবারে গেলাম, সেখানে বললো যে জামাত থেকে 2 লাখ টাকা দিয়ে গেছে। আরেকটা প্রত্যেক পরিবারে হ্যাঁ, আমি যেটা গিয়েছিলাম সেখানে 2 লাখ শুনেছি। আবার একাধিক পরিবারে গিয়ে শুনলাম সেখানে বিএনপির থেকে যোগাযোগ করা হয়েছে, ওখানেও 1 লাখ 2 লাখ করে দেওয়া হয়েছে। কিন্তু আসলে তখন এনসিপি ফর্ম হয় নাই। তো আপনার এখন পার্টি হচ্ছে 3টা, বিএনপি, জামাত আর এনসিপি। এই 3টা মেইন স্ট্রিম পার্টির মধ্যে 2টা পার্টি অলরেডি এই ইলেকশনের আগেই পুরো শহীদ পরিবার যারা আছে তাদেরকে মোটামুটি ভাগ বাটোয়ারা করে নিয়েছে। কিন্তু আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে একটা সিস্টেমেটিক চেঞ্জের মাধ্যমে এই পরিবারগুলোর পুনর্বাসন। ভাগ বাটোয়ারা বলতে মানে তাদেরকে ডিস্ট্রিবিউট করার জন্য ভাগ করে নিছে, যে নাকি আমাদের লোকেরা? দেখেন, এই যে যখন আপনি একটা টাকা অনুদান প্রদান করেন, এই অনুদানের পিছনে তো একটা না একটা স্বার্থ থাকতে পারে। অনুদান চ্যারিটির কোনো বিষয় মানে কোনো কমতি থাকা উচিত না, কমতি থাকা উচিত না। কিন্তু আবার একটাও বিষয় আছে যে আপনার বাম হাত ডান করলে ডান হাত যাতে জানতে না পারে, এটারও একটা ব্যাপার আছে। কিন্তু যখন আমি দেখি যে শহীদ পরিবারদের নিয়ে বিএনপি কর্মসূচি পালন করছে, অনুষ্ঠান করছে, সেটা একই দিকে যেমন আমাকে আশার আলো দেখায়, আমি যখন মাঠ পর্যায়ে যাই আমার আশার আলোটা নিভে যায়। তখন আমি এই ধরনের কেসের সম্মুখীন হই। যারা এখন পর্যন্ত শহীদের তালিকায় এনলিস্টেড হন নাই, ওনার বয়স 13, যিনি শহীদ হয়েছেন ওনার বয়স 13, শহীদ শামীম। 13 বছরের একটা ছেলে কখন যায়, মানে কখন মুভমেন্টে যায়, যখন সে আসলে তার পলিটিক্যাল এক্সপ্রেশনের সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছে। একটা 13 বছরের ছেলের স্বাভাবিক অর্থে কোনো পলিটিক্যাল এক্সপ্রেশন থাকার কথা না, কিন্তু তারপরেও সে একদম পুরে ঝলসে গিয়ে মারা গেছে। হুজুকেও যেতে পারে, তার তো পলিটিক্যাল কনসাসনেস তখনও গ্রো করেনি। 13 বছরের ছেলেটা আমরা 13 বছরের এরকম অসংখ্য শিশুরা মারা গেছে। এই ইনভেস্টিগেট করার জন্য তো মামলাটা চার্জশিট জমা দিতে হবে। এমনও পরিবারের সাথে আমার পরিচয় আছে যাদের মামলা চার্জশিট জমা নেওয়া হয়নি। আপনার মূল পয়েন্টটা কি? আমি মূল পয়েন্টটাতে আসছি। মানে এটাই বললাম যে এই কথাগুলো এত সেনসিটিভ, কিন্তু আমাদের আলোক করার মতো যথেষ্ট সময় থাকে না। আমি ওনাদের, যেহেতু ওনারা সিনিয়র, এই জন্য আমি একটু সময় চেয়ে নিলাম। আমি অনেকগুলা ঘটনা নিজে ইনভেস্টিগেট করেছি, বাড়িতে গিয়েছি। এমনও আছে যে তারা একটা কেস যেখানে জামাত পরবর্তীতে টাকাও দিয়েছে, সে ছাত্রলীগের মিছিলে ছিল, কিন্তু সে এখন শহীদের কাতারে। এখন আমরা চিন্তা করেছি যে একটা গরিব মানুষ 1 লাখ টাকা পেয়েছে, তখন 1 লাখ টাকা পেয়েছে, ঠিক আছে, দরকার নেই। আপনি এটা মানে এটা নিয়ে তদন্ত করবেন, কিন্তু আপনি তো তদন্ত করার জন্য এটাকে উপক্রমী হয় নাই, মানে একটা প্রসেস পার হতে হয়। আপনি হয় এনলিস্ট করবেন, না হলে করবেন না। আপনার তো তদন্ত প্রক্রিয়া ছিল, মানে আপনি কে ছিল ওখানে আরো অনেকে ছিল। জুলাই ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে, হ্যাঁ, ফাউন্ডেশনের 5 মাস ধরে বেতন হয় না, এবং সেটা নিয়ে আবার বলা হয়েছে যে 5 মাস পরে এখন আবার এখানে 9-6 এর কথাও আসছে যে ফাউন্ডেশন থেকে অনেক। যদি 9-6 থাকে তাহলে আপনি এটাকে সলভ করার জন্য তো আপনি আমাকে দোষারোপ করে বা আমি আপনাকে পাল্টা দোষারোপ করে সলভ করতে পারবো না। সলভ করার জন্য আমাদের ইনভেস্টিগেটিভ একটা পোরশন থাকতে হবে, যেখান থেকে আমরা একটা সততার ইনভেস্টিগেশন আশা করতে পারি। এখন দেখেন, আমি এবার আসি আমার পয়েন্ট। আমরা চেয়েছিলাম যে আমরা এই যে সততার ইনভেস্টিগেশন আপনি কোথা থেকে পাবেন? প্রতিষ্ঠানগুলো থেকে পাবেন। আমরা প্রতিষ্ঠানগুলোর রিফর্ম চেয়েছিলাম। এই জুলাইয়ের আকাঙ্ক্ষার একটা অংশ, মানে ধরেন এই যে একটা আপনি মানে ছবি দেখলেন, এটা হচ্ছে ওই যে অনেক সময় ফকির বা মিসকিন যারা আছেন তারা অনেক সময় আপনাদেরকে ঘা দেখান না, ওরকম করে আমার এখন দেখাতে হচ্ছে। কিন্তু এটা তো দেখাতে হওয়া উচিত না। এইটাই আসছি। 1-11 সময় আপনার মনে থাকবে যে 1-11 সময় সবগুলো রাজনৈতিক দল তখন বিদ্যমান, এই আওয়ামী লীগ, বিএনপি সবাই ছিল। একটা পর্যায়ে গিয়ে আওয়ামী লীগ বিদ্যমান না, মানে সেই সময়ের বিদ্যমান। আচ্ছা, যারা আওয়ামী লীগ, বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী একটা পর্যায়ে গিয়ে প্রেস কনফারেন্সে কান্নাকাটি করে বলতেন যে আমরা এরপর থেকে ভালো হয়ে যাব। সার কথা হচ্ছে এটাই, আমরা এরপর থেকে ভালো হয়ে যাব, আমরা কোনো ধরনের দুর্নীতি সেই এগুলোর মধ্যে আর জড়াবো না, এবং আমরা পার্টি পুরো রাজনীতিটা আমরা পরিবর্তন করব। এই ধরনের প্রমিস তারা একদম ওপেনলি দিয়েছেন, এটা এখনো মিডিয়ায় আছে। কিন্তু পরে যখন টার্ন পরিবর্তন হয়ে গেল, যখন বিপদমুক্ত হলো, তখন কি হলো?
তখন কি কেউ কারো রাজনীতি সংস্কারের কথা মনে রেখেছেন? রাখেননি। এখন রাজনীতি সংস্কার না করে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে, আজকের রিপোর্ট যে উপসচিব থেকে এবং তার যে শীর্ষ পর্যায়ের যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের জন্য 50,000 টাকা, যেটা তাদের সুদমুক্ত ঋণের যে গাড়ি, সেই গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় বাবদ 50,000 টাকা এতদিন ব্যয় হতো, সেটাকে কমিয়ে আনার কথা 25,000-এ, কিন্তু সেইটাকে 50,000 টাকায় বহাল রাখা হয়েছে। এটা কি জুলাই আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ? এখন ধরেন এই যে এইটার মধ্যে মানে উপসচিব এই পর্যায়টা কতগুলা সেক্টরে, বিচার বিভাগ আছে, এখানে বিচার বিভাগের পাশাপাশি আপনার নির্বাচন কমিশন আছে, সেই সাথে আপনার সশস্ত্র বাহিনীরও একটা অংশ, তাহলে আপনার কতগুলো কর্মকর্তা হয়? প্রত্যেকের যদি আপনি এটা ব্যয় সংকোচন নীতি করতে চেয়েছিলেন, তো আজকে তো আবার মির্জা ফখরুল বললেনও যে আমরা বিপ্লবে বিশ্বাস করি না। বিপ্লব হলে কি হতো, এই 50,000 টাকাটা হতো জিরো। আপনি যেহেতু বিপ্লবে বিশ্বাস করেন না, আপনি সংস্কার করবেন না, ওকে ফাইন, আপনি এটাকে করেছেন 25,000। এখন 25,000 আপনি রাখতে পারেননি কারণ আপনি তো বিপ্লবে বিশ্বাস করেন না, তখন আপনি এটাকে রেখেছেন, বহাল রেখেছেন 85। এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা যেটা চাই যে জুলাই ব্যবসার মূল মানে যদি এটা ব্যবসা হয় তাহলে তো মুনাফা থাকবে। তাহলে মুনাফাটা কি? আমরা দেখলাম যে এখানে এমপি হওয়াটাকে মুনাফা হিসেবে অনেকে নির্দেশ করতে চান, তাহলে মন্ত্রী হওয়াটা তাহলে বড় মুনাফা। যারা মন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, যারা বড় বড় দায়িত্ব পেয়েছেন, সরকার চলবে না, মন্ত্রী না হলে সরকার না, আমার কোনোটাতেই আপত্তি নেই, কিন্তু যদি ব্যবসা নিয়ে মানে জুলাইয়ের উপরেই তো পুরো পার্লামেন্ট, আপনার স্ট্রাকচার সবকিছু দাঁড়ানো, কিন্তু কখন বলা হয় যে জুলাইকে বিএনপি ওন করছে না, কারণ আপনি যে প্রসেসে আরোহণ করেছেন সেই প্রসেসটাকে আপনি প্রশ্নবিদ্ধ করতে থাকেন সার্বক্ষণিক। তার মানে হচ্ছে আপনি এখান থেকে আসলে কি চাচ্ছেন সেটা আপনার কাছে পরিষ্কার না। তার মানে আমি আপনাকে যেটা বললাম, হ্যাঁ, প্রাতিষ্ঠানিক রিফর্মগুলো যে আমাদের প্রয়োজন, আমরা কাদেরকে দিয়ে প্রাতিষ্ঠানিক রিফর্ম করব? মীর শাহে আলমদের দিয়ে, যাদেরকে দিয়ে আসলে ওই উপজেলার নাম পরিবর্তন হয়ে যায় এবং সেটাকে নিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় সবার মধ্যে, সমাধান করেছে। এরকম সমাধান মানে ফায়ার ফাইটিং করতে থাকতে হবে। সরকারের ভিতরে তো দুই একটা ছোট ছোট এলিমেন্ট থাকবেই, তার মানে তো পুরো সরকারকে তো আপনি দোষী করতে পারেন না। জুলাই ব্যবসা বিএনপিও করুক, অসুবিধা নেই। ব্যবসা তো অলরেডি করেছে বিএনপি, ব্যবসা অলরেডি করেছে, কারণ যদি এই ব্যবসা না করতো তাহলে মন্ত্রী হতে পারতেন না কেউ। আপনি যেটা বললেন এই পার্লামেন্টে কেউ মন্ত্রী লাগবে না দেশে, কি বলেন আপনি? আমি একটু নারিনের কাছে আসি। জুলাই আপনি মানে ধরেন আমি বলি বিএনপির ডাকে আন্দোলনে নেমেছে, এটা কি তাহলে গত 15 বছর ঘটতো না? 28 অক্টোবর ঘটতো না? 28 অক্টোবর কি বিএনপি? আচ্ছা 28 অক্টোবর কি বিএনপি? শুনেন, ওই আন্দোলনটা শুধু এনসিপির ডাকে ছিল না, এটা এনসিপি পার্টি ছিল না। আমি তো আপনাকে সেটাই বলছি, এখানে যদি জামাত এনসিপি হতো আমি আপনাকে বলছি। আচ্ছা, আমি নারিনের একটু বক্তব্য শুনি, লাস্ট লাইনটা বলে দেই যে এই রাজনৈতিক দলগুলোর ডাকে যদি মানুষ নামার অভ্যস্ত থাকতো, রাজনৈতিক দলগুলোর উপরে যদি মানুষের ভরসা থাকতো, তাহলে এই এত মানুষের হত্যার মধ্য দিয়ে এবং সিভিলিয়ান হত্যার মধ্য দিয়ে এই জুলাই সংগঠিত হতো না। এই জুলাইয়ের মধ্য দিয়ে কোন রাজনৈতিক দল এটার দায় নিতে চাননি। তখন বলেছেন, যখন জুলাই চলমান, বলেছেন এটার মধ্যে আমরা সম্পৃক্ত নই। এটা সত্য ছিল, আসলেই তারা সম্পৃক্ত ছিলেন না। রাজনীতিতে আন্দোলনে নানা রকম স্ট্র্যাটেজি থাকে, রাজনীতিতে অনেক কিছু আসে, তখন কিন্তু পরিস্থিতি একরকম ছিল না। আমি আপনার কাছে আসবো, আমি একটু নারিনের কাছে যাই। আচ্ছা, সেটা হচ্ছে যে জুলাই চেতনা ব্যবসা নিয়ে বিএনপির বিরুদ্ধে ওনার এক বড় ধরনের অভিযোগ, এবং উনি বললেন যে বিএনপি তালিকা করেনি অনেককে, এখনো উনি একজনকে দেখালেন যে তার অবস্থা খুবই খারাপ, এবং 13 বছরের একটা ছেলে। আসলে সামান্থা হয়তো উনি একটি রাজনৈতিক দলের পার্ট দেখে এবং সম্পৃক্ত ছিলেন দেখে একটু এক্সাইটমেন্ট ওর একটু বেশি হয়েছে, সামান্থা এক্সাইটেড হয়ে গেছেন, স্বাভাবিক এটা। কিন্তু সামান্থা যে কথাগুলো বলছেন, যে যেমন ধরেন আপনার বিএনপির কথা বলছেন, উনি লিস্টে আসে নাই। দেখেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে কবে? 1971 সালে। বাংলাদেশে এমন মুক্তিযোদ্ধা নাই যে যারা রাস্তায় ভিক্ষা করেছে? অনেক আছে, হ্যাঁ অনেক আছে। সো এবং বাংলাদেশে কিন্তু এমনও মুক্তিযোদ্ধা আছেন যারা ভুয়া মুক্তিযোদ্ধা লিস্ট হয়েছে, তাহলে এটা তো হ্যাঁ চাকরি করেছে, এটা তো চলেছে। আবার এমনও মুক্তিযোদ্ধা আছেন যার পরিবারে 47 জন মুক্তিযোদ্ধা এবং যার জীবিত বাবা মৃত হয়ে গেছেন, তাই না? এই সংসদেই হয়েছে। তাহলে সামান্তারা কাদেরকে আসলে এই কথাগুলো বলেন? দেখেন, সামান্তা অনেক কিছু বললেন, বিএনপির অনেক দুর্নীতির কথা বললেন, সততার ইনভেস্টিগেশনের লিস্ট দিলেন, কিন্তু এই সততার ইনভেস্টিগেশনের লিস্টের মধ্যে এটা পড়লো না। সামান্তা লিস্ট নিয়ে তো অনেক কথা বললেন, যে এখানে কিন্তু হতদরিদ্রের লিস্টে এমপির মেয়ের 2বার নাম এসছে, এখানে কিন্তু
কি হতদরিদ্রকে বাইসাইকেল দেয়াতে নাতনির কাছে বাইসাইকেল চলে গিয়েছিল, এগুলো তো হয়েছে আসলে। তাহলে দেখেন এই যে প্রাতিষ্ঠানিক রিফর্মের কথা বা যাই বলে, দেখেন একজন মন্ত্রীকে নিয়ে কথা বলেন, কিন্তু তার পরবর্তীতে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, বা ওই মন্ত্রী নিজেই, ওনাকে যখন বলা হয়েছে যে সবচেয়ে বেশি এখন হচ্ছে বগুড়াতে বরাদ্দ কোথায় হ্যাঁ হয়? বরাদ্দ কোথায় হয়, লিস্টে দেখা গেছে এটা আসলে নাম্বার 16। আমি এগুলো যুক্তির মধ্যেও যেতে চাই না, কিন্তু এই যে ধরেন সামান্তা যেসব শিশুদের কথা বললেন, বা এই যে যখনই এটা কিন্তু জুলাই চেতনা, মুক্তাদির বলছেন যে চেতনা না আকাঙ্ক্ষা, আপনি যে নামেই দেন না কেন, এইটার পরিপন্থীটা কখন হয়ে যায় জানেন? যখন আপনি একটি নির্দিষ্ট দলকে দাঁড় করিয়ে দেন যে এই দল আসলে কিছু করে নাই। যেমন সামান্তা বলছেন যে জামাত বিএনপির ডাকে কিছু হয় নাই 28শে অক্টোবর। সামান্তারা ভুলে যায় যে এই বিএনপি সেই বিএনপি, যে বিএনপির নেতাকর্মীরা ধান খেতে ঘুমিয়েছে, কিন্তু সামান্তার দলে যারা আছেন তারা কিন্তু এমন একটি দলের ছায়াতলে যে বাংলাদেশের রাজনীতিতে সবসময় ভালো অবস্থানে ছিল। এটা কিন্তু হয়েছে। আপনি সামান্তার দলের বড় বড় টপ নেতারা যারা আছে, বা সামান্তারা খুব ভালো করে জানেন যে যারা সংসদে গেছেন, যাদের 6 জন, তাদের মধ্যে একটি রিপোর্ট বের হচ্ছে না 5 জনই হচ্ছেন শিবিরের কর্মী ছিলেন তো তাহলে মানে, এবং তারা কিন্তু শিবির নামে ছিলেন না, তারা অন্য নামে ছিলেন। সার্জিস আলম অন্য নামে ছিলেন, তারা তো ছিলেন। তো তার মানে হচ্ছে কি, কিন্তু বিএনপির যে মানুষটি ছিলেন সে তো বিএনপি নামেই ছিল। এখন অনেক কিছু সামান্তা বললেন, সামান্তা কি এই কথাটি বলেছেন যে হান্নান মাসুদের জন্য ফেরি মাঝপথে যে ফেরত এসছে, এগুলা কি পরিবর্তনের কোনো জায়গা না? এটা তো পরিবর্তনের জায়গা। হান্নান মাসুদের ওয়াইফ আবার বলেছেন যে আমার হাজবেন্ডকে দেখে স্বপ্রণোদিতভাবে ফেরত এসছেন। তাহলে সামান্তারা যখন এই কথাগুলো বলবেন, বড় কথা বলার আগে ছোট জায়গাতে হাত দাও। দেখেন, আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়ে, রিসার্চের একটা, মুক্তাদিরও খুব ভালো বলতে পারবেন, সামান্তাও জানেন নিশ্চয়ই, রিসার্চের একটা সবচেয়ে বড় জায়গা হচ্ছে আপনি কত ছোট বিষয় নিয়ে গভীরে যে রিসার্চ করতে হয়। তা আমি মনে করি যে যখন আপনি সমালোচনা করবেন, ছোট জায়গাটাতে আগে হাত দেন, তাহলে সেটা একটা বেটার। এবং এই যে জুলাই নিয়ে যে কথাগুলো আমরা বলি, দেখেন কেন এই বিভাজনটা তৈরি হলো, যেটা মুক্তাদির বলছিলেন যে আমরা কেন এখন জাস্ট এই জায়গাটাতে চলে যাচ্ছি যে তুমি করো নাই আমি করেছি, তুমি আমি কেন, মানে এই জায়গাটাও কি ব্যবসার একটি জায়গা না? ধরেন সামান্তাদের দলের অনেকেই আছেন খেজুরের হিসাব চেয়েছেন, তাই না? কিন্তু তারা পরবর্তী কিভাবে হজে গেলেন সেই হিসাবটা তো দিলেন না। হজে যাওয়ার টাকা কোথায় পেলেন? ধরেন এনসিপির একটা অফিস আছে কোথায় যেন, সেটা হ্যাঁ রূপায়ণটারে, সেটার ভাড়াটা কে দেয়? ওনারা বলবেন ক্রাউড ফান্ডিং। কিন্তু দেখেন এই কথাটাও সব জায়গায় বলি, ধরেন আমি আজকে এসে মোস্তফা ভাই আপনাকে 10 কোটি টাকা একটা দিলাম, ক্রাউড ফান্ডিং হিসেবে আপনি দিলেন, আপনার প্রশ্ন করা উচিত না যে এই টাকাটার সোর্স কি? মানে হ্যাঁ, দান মানে কি দান, সেই দানটা কোথায় থেকে আসছে, কিভাবে আসছে? এবং ক্রাউড ফান্ডিং বললেই কিন্তু হলো না। পৃথিবীর যেসব দেশে, সব দেশের রাজনৈতিক দল যে অনুদানগুলো নেয়, তাদের তো সেটা ট্রান্সপারেন্সি থাকতে হবে, তারা অডিটও করে, তাই না? তাহলে এই জায়গাগুলো কোথায় গেল? তাহলে আমার কথা হচ্ছে যে আমরা তো আসলে এখানে বসেছি আপনাকে আমাকে দোষারোপ করার জন্য না। আমরা কেন সেই সহযোদ্ধাটা থাকতে পারলাম না? দেখেন বিএনপিকে নিয়ে যখন কথা হয়, সামান্তার দলের একজন খুব তর্কবাগীশ একজন আছেন না, যিনি খুব সুন্দর অশ্লীল এবং মানে নতুন নতুন শব্দ দিয়ে কথা বলেন, যিনি সেদিন বলেছেন যে আপনাকে প্রেম করার জন্য প্রধানমন্ত্রী বানানো হয় নাই। কিন্তু প্রেম বা ভালোবাসা যে একটা বেসিক জায়গা, মানে ওনারা এই প্রেমকে ঠিক ওইভাবে নেন না, কিন্তু 510 নাম্বার রুমে না 501 নাম্বার রুমে যে প্রেম হয় সেটাকে আবার বৈধতা দেয়। হ্যাঁ, তো তাহলে ওই রকম জায়গা থেকে আপনি যখন কথা বলবেন, 501 10 আর 1 একটু গন্ডগোল হয়ে গিয়েছিল। হ্যাঁ, তো 501কে বৈধতা দিচ্ছেন, কিন্তু অন্য বৈধ প্রেমকে আপনি বলছেন যে ভালোবাসা রাজনীতিতে একটা বড় ফ্যাক্টর, এবং এটা আমাদের প্রধানমন্ত্রীকে দেখলে বোঝা যায়। তাহলে আপনার হচ্ছে বিএনপিকে নিয়ে যখন সামান্তাদের দলরা এই ধরনের কথা বলেন, বা যার কথা বলছিলাম যে খুবই বাকপটু, তিনি কিন্তু এটাও বলেছেন যে আপনাকে কিভাবে লন্ডন পাঠিয়ে দেওয়া হয়েছিল, বা সেইভাবে মানে কথায় কথায় কিন্তু উনাকে লন্ডনের এই কথাটা বলা হয়, উনাকে যে ফিজিক্যালি টর্চার হয়েছেন উনি, সেটাকে বলে। এটা কি একটা মানবিক রাষ্ট্র হতে পারে? জনাব তারেক রহমান কি বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন স্বইচ্ছায়? বাংলাদেশে তো উনি স্বইচ্ছায় চলে যাননি, উনি যেতে বাধ্য হয়েছেন, বা কারো প্রতি একটি মানে নির্যাতন হয়েছে, শারীরিক নির্যাতন হয়েছে, সেটাও মকারির জায়গায় চলে গেছে। তাহলে আমার যেটা মনে হয় যে আমরা আসলে এইসব কথাগুলো না বলে আমরা কেন ওই প্ল্যাটফর্মটাতেই দাঁড়াতে পারি না? তাহলে তো এই যে বলেন চেতনা বলেন, বা যেটা সামান্তা একবার বললেন যে
জুলাই নিয়ে ব্যবসা করুক না কেন। দেখেন এই শব্দটাই খুব ন্যাক্কারজনক। আমি মনে করি যে বাংলাদেশের যে কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট বা এগুলোকে যদি আপনি বলেন যে ব্যবসা করুক না কেন, ব্যবসা শব্দটাই আসলে এটার সাথে যায় না। হ্যাঁ, বা ব্যবসা বলাটা মানেই হচ্ছে আমরা গত 18 মাসে যা করেছি, বা এই যে হাসিনা বিরোধী আন্দোলন ছিল, প্রতিটা মানুষের নিষ্পেষণের গল্প, তাকে আপনি আসলে একটা কমার্শিয়াল জায়গায় নিয়ে গেলেন। এই কাজটা করবেন না প্লিজ। মুক্তাদির, আমি একটু অন্য প্রসঙ্গে আসি, আমি চেতনার থেকে অন্যদিকে যাই। সেটা হচ্ছে এই যে সংবিধান সংস্কার এবং সংশোধন নিয়ে যে বিতর্ক হচ্ছে বিএনপি এবং বাকি দুইটা বিরোধী দলের মধ্যে, এবং এই জন্য বিএনপি একটা কমিটির প্রস্তাব দিয়েছিল, কিন্তু বিরোধী দল সেই কমিটিতে নাম দিতে অপারগতা জানিয়েছে কিংবা প্রত্যাখ্যান করেছে। তো এই বিএনপির এই যে কমিটির যে প্রস্তাব, তারা বা যদি কোনো নাম না দেয় তাহলে সেইটা কতখানি কার্যকর হবে এবং সেটা কি হবে তাহলে সংস্কারের? জামাত এটা প্রমাণ করতে চায় যে তারা বাংলাদেশের মানে প্রকৃত বিরোধী দল, যেটা আসলে এই মুহূর্তে বলা খুব মুশকিল যে আসলেই তারা কি বিরোধী দল হয়ে উঠেছে কিনা, বা তাদের ভেতরে ভেতরে অন্য কোনো ধরনের সম্পর্ক আছে কিনা, বা তারা বোঝাতে চাচ্ছে হয়েছে তো ওয়ার্কআউট করে না। তো আমার কাছে যেটা মনে হয় যে এটা জামাতের জন্য খুব একটা বুদ্ধিমান কাজ না। কারণ জামাত যদি, আপনি দেখেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান পার্সোনাল ইস্যুতেও অনেক কিছুতে উনি বিরোধী দলের নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন, উনি তার বাসায় গিয়েছেন। এটা একটা নজিরবিহীন ঘটনা আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। তাহলে উনার ছাড়টা কোথায়? উনি যখন যে স্বপ্নগুলো উনি দেখেছেন, দেখেন বিএনপি নির্বাচনে আসার আগেও তার একটা 31 দফা ঘোষণা করেছে। সেই 31 দফার ভিতরে কি করবে তারা 2016 পরবর্তী সময় থেকে কন্টিনিউয়াস বিভিন্ন ফরম্যাটে সেটাকে এক্সপ্যান্ড করেছে। তো এই জিনিসগুলোকে সে ইমপ্লিমেন্ট করছে কিনা এটা আমাদের কাছে দেখার বিষয় আছে। সংবিধান সংশোধন হলো না সংস্কার হলো, এটা নিয়ে এক ধরনের চাপ প্রয়োগের ব্যাপার অবশ্যই জামাতের কাছ থেকে থাকবে। কারণ জামাত এমন একটা সমাজ ব্যবস্থা চায় যেখানে অন্য দেশের থেকে বসে সুইচ টিপে দিলে বাংলাদেশের রেজিম চেঞ্জ হবে, এরকম একটা সিস্টেমের কথা প্রায় শুনবেন। যখন ওই যে কথিত সংস্কার কমিশন হলো, তখন তারা বলছিল যে আমরা ব্যালেন্স অফ পাওয়ার কথা, আপনার এখানেই বসে আমরা শুনেছি ব্যালেন্স অফ পাওয়ার। ব্যালেন্স অফ পাওয়ার ইজ একটা মানে দ্বৈত শাসন তৈরি করা। আপনি ব্রিটিশ শাসন দিচ্ছেন, আবার এই নবাবী শাসন দিচ্ছেন। বাংলাদেশে এই জিনিসটা আমরা দেখেছি একেবারে তত্ত্বাবধায়কের সময়, এই ইন্টারিমের সময়, যখন ইউএন সিস্টেম একটা সরকার চালাচ্ছিল আর বাংলাদেশের সরকার, তৎকালীন সরকার মপতন্ত্রকে দিয়ে আরেকটা সরকার চালাচ্ছিল। আমরা আসলে এইভাবে দেখতে চাই না। আমরা চাই যে পাওয়ারটা কনসিলেন্ট থাকুক, যাতে পাওয়ারের ডিস্ট্রিবিউশনটা থাকে, এইখানে যেন ট্রান্সপারেন্সি আসে, এইখানে যেন অ্যাকাউন্টেবিলিটি আসে। তারেক রহমান প্রধানমন্ত্রী যেন কোনো ভুল তথ্য আমাদেরকে না দেন, সংসদে যে কথাটা উনি বলছেন এটা যেন অবশ্যই সত্য তথ্য হয়, সেটা আমরা দেখতে চাই। উনি আমাদেরকে খুব মুখরোচক কথা বললেন, কিন্তু তিনি ভুল তথ্য দিলেন, এরকম কোনো তথ্য দিয়েছেন দেননি। আমরা এটা দেখতে চাই। আমরা চাই যে উনি যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, জনগণ তাকে যে ম্যান্ডেট দিয়েছে সেগুলো উনি পালন করুক, এই জায়গাটা। এবং দেখেন উনি ব্যক্তিগত একটা কারিশমা তৈরি করার চেষ্টা করছেন, যেটা সব কিছু হয়তো আমার পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি মনে করি জনগণের যে আকাঙ্ক্ষা, সেখানে কিন্তু সংস্কার হলো না সংবিধান সংশোধন হলো, এই আকাঙ্ক্ষাগুলো আপনাকে আমি দিব্যি দিয়ে বলতে পারি। কারণ আমি জুলাইয়ের 17 তারিখ থেকে আগস্টের 20 তারিখ পর্যন্ত একটা দিনও ছিল না যেখানে আমি মাঠে ছিলাম না। এই কোনো সময় আমি কোনো দেয়ালে দেখিনি যে সংবিধান সংশোধন চাই, আমি কোনো দেয়ালে দেখিনি আমার এই 4টা ম্যান্ডেট হবে, আমি ইয়ে করব, আমি বাটন চিপে দিব এরকম একটা সংশোধন চাই, আমি ভারসাম্যের প্রধানমন্ত্রী রাষ্ট্র। তাহলে বাকি দলগুলো কেন পুনর্লিখনের ব্যাপারে এত জোর দিল? পুনর্লিখন, এই যে নয়া বন্দোবস্ত আপনি শুনছেন না, এই নয়া বন্দোবস্তের নামে আসলে নয়া ভণ্ডমি করা শুরু করেছিল। ওনারা চিন্তা করেছিল যে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা কায়েম করব যে তারা চাইলেই, ওই যে বারবার আমি বলি যে সুইচ টিপ দিবে আর এখানে রেজিম চেঞ্জ হয়ে যাবে। আমি মনে করি এটা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করা। বাংলাদেশের 5ই আগস্টকে প্রশ্নবিদ্ধ করার জন্য কেউ শোনা যায় যে উপদেষ্টা হওয়ার আগে তারা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন,
যে বাংলাদেশে তারা প্রধানমন্ত্রী হবেন, তারা এটাকে বিপ্লব হিসাবে দিয়েছে, তারা কেউ কেউ আবার মাস্টার মাইন্ডও হয়েছে। এগুলো হাস্যকর কাজ। বাংলাদেশের যে পিওর পাওয়ার স্ট্রাকচার আছে সেইখান থেকে তারা বহু দূরে থেকেছে, এই জন্য তারা জানে না যে বাংলাদেশটা কীভাবে চলে। আমার যেটা মনে হয়েছে যে এই পুরা সমন্বয়ের ক্ষেত্রে বিএনপিকেও কিছুটা ছাড় দিতে হবে এবং জামাতকেও কিছুটা উদার হতে হবে। সেখানে তাদের, যদি আমার বোন সামান্তা এটাতে কষ্ট পেতে পারেন, তাদের যে প্রক্সি দল আছে এই এনসিপি, এবি পার্টি, এদের যে বাকাম্বর যে কথাবার্তা, এখানে সংযোজন মানে কিছুটা হলে পরিশীলিত হওয়া দরকার আছে। আমি একটু সামন্ত আপনার কাছে আছি যে মুক্তাদির রমিউর কথাই আমি আর ধরি, সেটা হচ্ছে যে উনি বলছেন যে 20 জুলাই থেকে 20 কোনো দেওয়াল লেখনে কোথাও দেখেননি যে সংবিধানকে পুনর্লিখন, রিরাইট করতে হবে কিংবা আমূল বদলে দিতে হবে। কিন্তু আপনারা সেই জায়গায় এখন চলে আসছেন যে এই সংবিধান দিয়ে কিছু হবে না, নতুন করে সংবিধান করতে হবে। কিন্তু এরকম তো কোনো মানে জনগণের আকাঙ্ক্ষা যেটা, সেটার দিকে আপনাদের ফোকাসটা কম, আপনারা সংবিধানের দিকে বেশি ফোকাস দিচ্ছেন। আমাদের দেশের কোন যে পাওয়ার স্ট্রাকচার, সেখানে যখন কোনো দল 2/3 বা তার চেয়ে বেশি ভোটে সরকারে আরোহণ করে, তারপরে তাকে জবাবদিহিতার মধ্যে রাখার পদ্ধতি কি আমাদের সংবিধানে আছে, এক্সিস্টিং সংবিধানে? তাহলে কি আসলে হাসিনা হয়ে উঠতে পারতো না? কেন নাই? আপনি আমাকে একটু ব্যাখ্যা দেবেন কেন নাই? ওই ব্যাখ্যাটা তো অনেক বড়, কারণ আমার অনেক কিছু বলতে হবে। এইটা নিয়ে এই আর্গুমেন্টগুলো আসলে বিএনপিরই আর্গুমেন্ট। বিএনপি গত 15 বছর অসংখ্যবার সংবিধান ছুঁড়ে ফেলে, পুড়িয়ে ফেলে। না, বিএনপি তো সংস্কার করার কথা বলছে, সংবিধান 31 দফার মধ্যে সংস্কার ছিল। আমি এখন খুঁজলে হয়তো আপনাকে দেখাতে পারবো, প্রমাণ ছাড়া কথা বলার অভ্যাস আমার নেই। আপনি আপাতত অর্থে মেনে নেন যে আমি এটা বলছি যে অসংখ্যবার বিএনপির অসংখ্য নেতাকর্মী, নেতাকর্মী না, আমি বলছি যে খালেদা জিয়া থেকে শুরু করে, মরহুম খালেদা জিয়া থেকে শুরু করে একদম আমি আপনাকে বলি, মির্জা ফখরুল ইসলাম ডেমোক্রেটিক সরকার মানেই তো সেই জনগণের কাছে জবাবদিহি করবে। ধানক্ষেতে যারা ঘুমিয়েছেন তারা অসংখ্যবার এই সংবিধানকে পুড়িয়ে দলিত করে, মথিত করে ফেলে দিতে চেয়েছেন, আগুন দিয়ে মানে ফেলে দিতে চেয়েছেন। এটা অসংখ্যবার ঘটেছে। এটা 15 বছরের সিনারিও। মানে আমাদের এইটা তো একটা সাইকেল, এটা তো আমরা দেখেছি। এটা হলো যে আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট যখন বাতিল হয়ে গেল সংবিধান থেকে, তখন এই কথাগুলো সনদ নিয়ে তো আলাপ হয়েছে, কারণ তখন নির্বাচন হচ্ছিল না, সংবিধানটা এই ধারাগুলো ছিল না। সংবিধান নিয়ে তো ওনারা কথা বলেছেন, ওনারা তো চাইতে পারতেন যে সংবিধানে সবকিছু ভালো, শুধুমাত্র কেয়ারটেকারের এই ইস্যুটা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু যখন ওই যে এটা উত্তেজনার বশে হতে পারে, আমি এটা বলতে চাই না। পাবলিক মিটিং এ অনেক সুইপিং কমেন্ট আসে, কিন্তু আপনাকে নির্দিষ্ট দেখতে হবে আসলে তাহলে সুইপিং কমেন্ট হবে না, কারণ এটা হচ্ছে হ্যাবিচুয়াল। ওকে, পাঠ্যগুলো আপনারা মাথায় রাখেন, কারণ কোনটা সুইপিং কমেন্ট আমার বুঝতে কষ্ট হচ্ছে। আপনারা একটা স্ট্রাকচার রেডি করে দেন যে ডেইলি একই কথা বলেন। আমি কি বলি যে এখানে এখন ধরেন আজকে আমার খুবই পছন্দের ছোট ভাই রাশেদ খান নিয়োগ পেয়েছেন, উনি থাকলে ভালো হতো রাজনৈতিক উপদেষ্টা পদে। অসংখ্য ধান খেতে শুয়ে কাটানো এবং এই যে মর্মান্তিক জীবনযাপন করা অসংখ্য বিএনপি ত্যাগী নেতা কর্মীদের মনের অবস্থা কি আজকে? সেটা বিএনপি বুঝবে, সরকারি দলের মানে এটা গণতান্ত্রিক আলাপ হলো। মোস্তফা ভাই, আমাকে ইন্টারাপ্ট করেন, আমি আপনাদের কারো কথা ইন্টারাপ্ট করি না, কাইন্ডলি। আমি জুনিয়র হতে পারি, কিন্তু অন্তত আমাকে সময়টা দিতে হবে। আমি বলছি যে আপনি যখন বললেন যে এটা তো আপনার হেডেক না, আমি তো বিরোধী দল এবং আমি দেশের নাগরিক, সরকারি দল কি করছে এটা নিয়ে আমার হেডেক থাকবে না তো কার হেডেক থাকবে? আমি তো অবশ্যই কথা বলবো। এটা হচ্ছে আমার একটা কথা। আমি একটা জিনিস আছে, ধরেন ব্যবসা, একটা পলিটিক্যাল পার্টি কিভাবে চলবে, এটা তো আমাদের একটা বার্নিং কোশ্চেন। আমরা কিভাবে চালাতে চাই আমাকে একটু বলেন। আমরা কি ছোট দল চাই নাকি আমরা বড় দল চাই? বড় দল চালাতে অনেক বেশি টাকা লাগে। আজকে এফবিসিসিআই এর বিধিমালা সংশোধন হচ্ছে, জানেন তো আপনারা। নতুন কমিটি হচ্ছে, নির্বাহী পর্ষদ হবে, সেখানে নতুন করে 2টি সহসভাপতির পদ বৃদ্ধি করা হচ্ছে, মানে 46 থেকে 48 হচ্ছে কমিটির পরিধি। নতুন করে যখন সহসভাপতির পদ নির্ধারণ করা হয়, এটা আমরা পলিটিক্স যারা করি সেটা আমরা জানি যে কেন এটার প্রয়োজন হয়। নির্দিষ্ট দুজন ব্যক্তিকে ওখানে বসাতে হবে, এই প্রয়োজন ছাড়া 2টি পদ বৃদ্ধি করা লাগে না। এখন আসেন, বিধিমালা সংশোধন করে 15 জন সরকার মনোনীত ব্যক্তিকে এই পর্ষদে অন্তর্ভুক্ত করার আলোচনা চলছে। এফবিসিসিআই আগে একটা ভোটের মাধ্যমে এটা হতো। এই যে ভোটগুলো, এগুলো যে চরম পরিমাণ গণতান্ত্রিক, এটা আমি মানে বলবো না, এটা আমি দাবি করব না। তবে অ্যাটলিস্ট একটা লোক দেখানো হলো ভোটের মধ্য দিয়ে তারা যান।
কিন্তু যখন 15 জন ব্যক্তিকে সরকার মনোনীত অবস্থায় এই পর্ষদের অংশ করা হবে, সেটা কি আসলে টাকা আচ্ছা, আমি সস্তিনের একটু একটা? বলি, আপনি সর্বশেষ কবে এফবিসিআর ইলেকশনের ভোট হয়েছিল আপনি মনে করতে পারেন? এটা তো দেখলেই বোঝা যাবে, এটা তো ফ্যাক্টের ব্যাপার, এটা তো গুগল সার্চের ব্যাপার, এটা তো আমার ইন্টেলেকচুয়াল কি বলবো কে ছিল সেটা ক্যাপাসিটির তো অর্থ না। এটা তো এটা ইন্টেলেকচুয়াল। গত 10 বছরে এফবিসিআর এটা কোনো আমি ভোট জানি, হয়নি। 10 বছরে তো এটা ইলেকশন হয়নি, হবে কিভাবে? 10 বছরও হয়নি, এবং তারা গত 27 মাসে এটা চেষ্টা করেছিলেন, এটাও তো আপনি জানেন নাকি? চেষ্টা করার হ্যাঁ, চেষ্টা করেছিলেন, অনেক সময় কিন্তু করেন নাই। দৃশ্যমান হয় না, বুঝছেন, চেষ্টাটা জানা কারণ যায় না। তারা অপেক্ষা করেছিলেন একটা সেটেল গভর্নমেন্টের সাথে ওনারা কাজ করতে চান। ওকে ফাইন, দ্যাটস ফেয়ার এনাফ, আমার কোনো সমস্যা নাই। কিন্তু সেটেল গভর্নমেন্টের সাথে সাথে এতগুলো বিধিমালা সংশোধনের কেন প্রয়োজন পড়লো? এখন কি এই 15 জন ওই জায়গায় বসার জন্য এমন কি হতে পারে না এই 15 জন কিছু এদিক সেদিক করে, কিছু লোভ দেখিয়ে, কিছুটা প্রভাব দেখিয়ে এটা আদায় করতে আপনি পারে? এফবিসিআর ইলেকশন মানে এই বিষয়টি তুললেন কি সংস্কারের কথা বলার জন্য? অবশ্যই। আপনি যে বললেন যে ব্যবসা কিভাবে একটা পার্টি চলবে, এখন যদি আমি বলি যে এই যে চ্যানেলিং, এই চ্যানেলিংটা একটা অনেক পলিটিক্যাল পার্টি পর্যন্ত যাবে। পার্টির অনুদানে চলে, দলের কর্মীদের চাঁদাও চলে, সদস্যদের চাঁদায়ও চলে। মানে বিএনপির ক্ষেত্রে চাঁদায় চলে, আর অন্য কারো ক্ষেত্রে এটা চাঁদায় চলে, এটা গ্রহণযোগ্য না। বিএনপি চাঁদা চাঁদা দেয়, দেয়, কিন্তু হ্যাঁ, সমস্যা তার হচ্ছে যে আপনারা যে সদস্যদের ক্রাউড থেকে। ফান্ডিং বলছেন, এই ক্রাউড ফান্ডিং যে কোত্থেকে আসছে এত টাকা, এবং সেটার কোনো হিসাব আপনারা অবশ্যই দিচ্ছেন? এনসিপি কে জবাব দিতে হবে, কিন্তু আমি একটা কথা বলে দিই, জি বলেন। যারা আগে পার্টি ফর্ম করেছে তাদেরকে আগে জবাব দিতে হবে। 1941 সালে গঠিত হয়েছে জামাত, তাদেরকে আগে জবাব দিতে হবে। আচ্ছা। তারপরে গঠিত হয়েছে বিএনপি, তাদেরকে তারপরে জবাব দিতে হবে। সবার শেষে এখন পর্যন্ত জন্ম নিয়েছে এনসিপি, তাদেরকে জবাব দিতে হয়। এইগুলো মেইন স্ট্রিম। এখন আসেন মেইন স্ট্রিম না, এরকম অসংখ্য পার্টি আছে, কিভাবে চলছে? কারণ এখানে এজেন্সি দিয়ে পার্টি তৈরি করা হয়, এটা সত্য। তাহলে তাদের ফান্ডিং সম্পর্কে আমরা কেন জানতে চাইবো না? অবশ্যই জানতে জানতে চাই। হ্যাঁ, অবশ্যই 33টা জানতে দল চাইবেন। নিয়ে আমার কেন ঐক্যমত্য কমিশনে বসতে হইলো, এটা আমার প্রশ্ন। 33টা দল কোন কোন জায়গায় আমাদের পলিটিক্স ইম্পর্টেন্ট, এটা আমার প্রশ্ন। তখন আপনার দলের বড় বড় নেতারাই তো সরকারে ছিল, তো তাদের কাছে জিজ্ঞেস করলেই তো আপনি পেতে পারেন। মানে ঐক্যমত্য কমিশনে ছিল ঐক্যমত সরকারে আলী রিয়াজ ছিল কি আমার নেতা? না, আসিফ ছিলেন তখন আপনার দলের নেতা। আমি বলছি ঐক্যমত্য কমিশনে কেন কিন্তু 33টা দল সরকারে তো বসলো? ছিলেন, এটা আমি তারা তো জানে। আমি একটু নারিন ইসলাম কাছে আসি, আমাদের হাতে প্রায় সময় শেষ। সেটা হচ্ছে যে এই যে আমরা বিতর্ক করছি বেশ কিছু বিষয় নিয়ে, কিন্তু সংবিধান সংস্কার এবং আপনার সংবিধান সংশোধন দুইটা নিয়ে মানে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে। কিন্তু মূল কথা হচ্ছে যে জনগণের শাসন, সুশাসন, সেই সুশাসনটা বর্তমান সরকারের কাছ থেকে আপনি কি মানে কতটুকু আশা করেন এবং কতটুকু দেবে বলে আপনি মনে করেন? শুনুন, সংবিধান সংশোধন না সংস্কার শব্দের খেলা, রাজনৈতিক খেলা, রাজনৈতিক শব্দ, এর বাইরে কিচ্ছু না। কারণ যদি অনেক বড় বড় কিছু সংবিধান আপনি দেখবেন যে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে আপনার প্রধানমন্ত্রীতে ফেরত এসছে, এত বড় কিছু যদি রিফর্ম সংশোধনের মাধ্যমে হতে পারে, আমি মনে করি প্রতিবারই যেমন ওই যে আমরা একটা শব্দের খেলার মধ্যে ঘোরপাক খাই না, এটা হচ্ছে শব্দের খেলা, নাথিং এলস। এটা যদি আপনি শব্দের খেলা হিসেবে ধরেন, এটা কোনো ব্যক্তিগত বা কোনো দলের একটা নিজস্ব এগোর জায়গায় চলে গেছে, এটা তাছাড়া আর কিছুই না। এখন ধরেন আপনার ওই প্রশ্নটার উত্তর একটু পরে দিচ্ছি, তার আগে সামান্তার কিছু কথা বলি। একটু যে সংক্ষেপে যদি হ্যাঁ, বলেন। যেমন সামান্তা বলছিলেন যে এরকম পুরানো দলকে আগে দিতে হবে, জামাত ইসলাম, তারপর বিএনপি, তারপর সামান্তা। আমি এটা বিশ্বাস করি না। কেন করি না জানেন? কারণ সামান্তার আমাদের স্বপ্ন দেখেছে নতুন বন্দোবস্ত, সামান্তার সব কিছু নতুন করলেন। আপনি দেখেছেন হোয়াইট বোর্ডের সামনে যে খেজুরের হিসাব দিচ্ছে, এগুলো তো আমরা আগে কোনোদিন কোনো দলকে দেখি নাই। উনারা যা যা বলেছেন সবই নতুন। তাহলে সবই যদি নতুন হয়, তাহলে পুরান দলকে কেন আগে দিতে হবে? নতুন দল দিয়ে আমাদের দেখাক না, তাই না? এবং বড় দল চালাতে টাকা লাগে এবং পার্টি চালাতে টাকা লাগে, সেইটা যদি সামান্তার মতো নেত্রী ধর মিডিয়াতে এসে বলেন এবং পার্টি চালাতে টাকা কিভাবে জোগাড় হবে, কি হবে, সেটা স্বচ্ছতা নিয়ে যদি সামান্তা কথা না বলেন, তাহলে তো খুবই দুঃখজনক। ধরেন বিএনপির কাছে আপনি এটা চান, কোনো অসুবিধা নেই। আমরা চাই প্রত্যেকটি দল এই জায়গাগুলোতে ক্লিয়ার থাকবে। বিএনপি ধরেন প্রতারকের দল হতে পারে, চাঁদাবাজের দল হতে পারে, তাকেও এই জবাবদিহিতার মধ্যে আসতে হবে। এখন আপনি যেটা বলেছেন যে আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে কিনা, আপনি গত 5 মাসে বাংলাদেশের সাধারণ মানুষ যারা ধরেন যিনি ফুটপাতে আছেন বা যিনি মুদির দোকান চালান বা একজন রিক্সাওয়ালা, তিনি কি সংবিধান সংস্কার না সংশোধন নিয়ে কোনো কথা বলেছেন? আমার মনে হয় না। কারণ বাংলাদেশে দেখেন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর যা যা গেছে, এবং কোনো সব কিছু কিন্তু বিএনপির উপর আরোপিত। যেমন ইরান ওয়ার, আপনি যুদ্ধটার কথা বলতে পারেন, হামের কথা বলতে পারেন, বন্যা একটা এই মুহূর্তে ক্রাইসিস, এগুলো কিন্তু সবই বিএনপির উপর আরোপিত।
এখনকার মানুষের কথা কি, যে আপনার দ্রব্যমূল্য, আপনি কেমন করে বেঁচে আছেন, জীবনের নিরাপত্তা, সেইগুলো মানুষ আসলে এখন আর সংসদের ভেতরে কে কি সংস্কার সংশোধন এগুলো নিয়ে বলছে। আমি রোমিওর সাথে একেবারেই একমত, যেগুলো আমরা কখনোই দেয়ালে দেখি নাই, এগুলো এসছে এবং এগুলো হচ্ছে রাজনৈতিক এজেন্ডা। তবে আমি এটা বিশ্বাস করতে চাই এই কারণে যে দেখেন, সামান্থারা যতই বলুক না কেন, বিএনপি তো একটি পোড় খাওয়া দল, হ্যাঁ, এবং সেই পোড় খাওয়া দলের যিনি এখন হাল ধরেছেন তার মতো পোড় খাওয়া তো আসলেই কম আছে। এবং এই পরিবারটা, জিয়া পরিবার, বাংলাদেশের একমাত্র পরিবার আমি বলবো এই মুহূর্তে যারা এই ধরনের নিষ্পেষণের ভেতর দিয়ে গেছেন। দেখেন বেগম খালেদা জিয়া, উনাকে যদি বলেন এতদিন শুনেছেন আপনি এতিমের টাকা মেরে খেয়েছে, সেদিন শুনি যে উনি নাকি বেতনের টাকা সব এতিমখানায় দিয়ে দিতেন। কি অদ্ভুত একটা কথা না? তো তাহলে এই ন্যারেটিভ যারা চেঞ্জ করলো, গত 17 বছর বিএনপিকে যারা রাজাকারের দল বানালো, এতিমের টাকা মেরে খাওয়ার দল বানালো, যে নিষ্পেষণের ভেতর দিয়ে এই দলটি গেছে, আমি বিশ্বাস করি যে এই দলের ওই রিয়েলাইজেশনটুকু এসছে যেটা আপনি জনাব তারেক রহমানের ব্যক্তিগত জীবনযাপন থেকে দেখতে পারেন, তার পারিবারিক ভালোবাসা থেকে শুরু করে তার নিজের গাড়ি চালানো। আমি এটা মনে করি যে অনেকের কাছে এটা অতিরঞ্জিত মনে হতে পারে, কিন্তু আপনি যখন একটা জিনিস শুরু করবেন, আশেপাশের মানুষের কাছে সেই রিফ্লেকশন, তার আশেপাশে যারা আছে, আপনি এই মুহূর্তে না দেখলেও আমি মনে করি ভালো জিনিস বা ভালোবাসার রেসিপ্রোকাল আপনি যেটা করবেন বারবার বেড়ে যাবে। মুক্তিদিন, আমাদের হাতে সময় নেই, 1 মিনিটে যদি আপনি কিছু বলেন যে এই যে নতুন সরকার 5 মাস হয়ে গেল, আপনি কি সরকারের সম্পর্কে আপনার আশাবাদ কতখানি? দেখেন, সরকারের অনেক কিছু ভালো, কিন্তু সরকারের যে জায়গাটাতে আমার অবজেকশন, যেটা নিয়ে আমি সরকারের বিভিন্ন পর্যায়ে কথা বলেছি, সেটা হচ্ছে যে সরকারের সঙ্গে মধ্যবিত্ত, বিশেষ করে ঢাকায় অবস্থিত যে মধ্যবিত্ত আছে তাদের সাথে কন্ট্যাক্টটা হচ্ছে না। তারা এমন কোনো ইনোভেশন এখন পর্যন্ত দেখাতে পারেনি যেটা আমাকে মুগ্ধ করবে। সে কিছু ধরেন, প্রধানমন্ত্রী কিছু স্টুডেন্টদের সাথে কথা বলছেন, বিভিন্ন কার্ড তিনি দিচ্ছেন, এগুলো প্রান্তিক জনগোষ্ঠীকে অ্যাট্রাক্ট করতে পারে, কৃষককে অ্যাট্রাক্ট করতে পারে। কিন্তু আমার মতো নিম্নবিত্তের একজন মানুষ, বলতে পারেন যে আপনার কাছে তো দামি ফোন আছে, কিন্তু আমি তো দেখছি যে আমার ইনকামের অবস্থাটা কী। তো নিম্নবিত্ত বা মধ্যবিত্ত, যেটাই বলে, মধ্যবিত্ত আমি দাবি করি না, নিম্নবিত্তের মানুষেরকে আমি ট্যাক্স পে করি, আমি সৎভাবে জীবনযাপন করি, আমার জন্য আসলে সরকারের কি ব্যবস্থা আছে, এটা আমি অনেক উপদেষ্টা মন্ত্রীকেও জিজ্ঞেস করেছি, তারা আমাকে দিতে পারেননি। এটা আমার কাছে মনে হয় আমার সাথে যারা আছেন এখানে, অবশ্য উচ্চবিত্তের মানুষজন, তবুও তারা হয়তো একমত হবেন যে এই জায়গাতে ওনারা ব্যর্থ হয়েছেন। আমি একটা বিষয় খুব বলতে চাই যে আমরা আসলে সত্যিকার অর্থে অনেক আকাঙ্ক্ষা ছিল আমাদের জুলাই নিয়ে না, স্পেশালি এনসিপিকে নিয়ে। কারণ আমি নিজে আমার স্বল্প উপার্জনের ভিতরে আমি এনসিপির জন্য নিজে টাকা আমি ডোনেট করেছি, এবং আমি চেয়েছি যে দলটা একটা রাজনৈতিক জায়গা থেকে দাঁড়ায়। কিন্তু যখন আমি দেখেছি তারা রূপায়ণ ট্রেড সেন্টারে অফিস নিয়েছে, এবং আমি বুঝতে পারিনি এত এক্সপেন্সিভ অফিস তারা কিভাবে নিতে পেরেছে, যার উত্তর পর্যন্ত আমি এখনও পাইনি। আমি হয়তো আশা করব যে একসময় তারা বলবে যে তাদের এত টাকা কিভাবে তারা খরচ করেন, তখন হয়তো বুঝবো যে তারা সত্যিকার অর্থে বাংলাদেশের সংস্কার এবং আমাদের আকাঙ্ক্ষার লাইনে আছে। 1 মিনিট আমার হাতে সময় আছে, আপনি যদি বলেন সরকারের 5 মাসে কেমন দেখলেন, খুব সংক্ষেপে। মানে সরকার এই বিএনপি সরকার সবচাইতে উর্বর সময়ে ক্ষমতা নিয়েছে, সেটা হচ্ছে যে এত পরিমাণ সাহায্যমূলক অবস্থান প্রত্যেকটা নাগরিক এবং পলিটিশিয়ানের পক্ষ থেকে, এইটা আসলে অন্য কোনো সরকার, কোনো দল কখনোই তার ভাগ্যে এটা জোটেনি। তো বিএনপির উচিত এটাকে সর্বোচ্চ কাজে লাগানো। সনদের ব্যাপারে তার হওয়া উচিত সংবিধান সংস্কার, যে এই জায়গায় আমি একটু বলি, আমাদের এক্সপেকটেশন মিনিমাইজ করা, এটা বিএনপির উচিত হচ্ছে না। আমরা প্রথমে ছিলাম যে আমরা পুরো দেশ সংস্কার করে ফেলবো, সবকিছু পরিবর্তন করে ফেলবো, সেটাকে সংস্কার কমিশনের মধ্যে ঢুকানো হলো। সেখান থেকে এটা গেল ঐক্যমত্য কমিশনে, সেখানে মাত্র 4টা সংস্কার কমিশন ছিল। তারপরে এটা গেল একটা ছোট্ট জুলাই সনদে, এবং এটা সালাউদ্দিন আহমেদি বললেন যে এটা গণভোটে নিতে হবে, সবাই এগ্রি করলো, যদিও আমরা বলেছিলাম গণপরিষদ নির্বাচন। এখন বোঝা যাচ্ছে গণপরিষদ নির্বাচন সবচেয়ে স্থায়ী একটা পদ্ধতি হতে পারত। এখন এসে এইটাকে, তাও সংবিধান সংস্কার পরিষদের মধ্যে আর সীমাবদ্ধ নাই, সেটা চলে গেলে এখন সংবিধান সংশোধন কমিটি, আমাদের হাতে আর সময়, এবং সংশোধন কমিটির আলাপগুলো কিন্তু পার্লামেন্টে হবে না, এটা হবে একটা ক্লোজ ডোর মিটিং। সো বাংলাদেশের জনগণ দেখতে পাবে না সংবিধান সংস্কারের ব্যাপারে আসলে কি ভূমিকা পালন করছে সরকার। হ্যাঁ, সামান্ত শারমিন, মুক্তাদির রশিদ রোমিও এবং নাহার ইসলাম খান, 3 জনকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সম্পাদকীয়তে। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি সবাইকে।